এই, তুই ছোট লোকের বাচ্চা খ্যাত বলবে না তো কি বলবে? আমার মেয়ের যোগ্যতা হয়েছে তোর? আমাদের মতো কি তোদের ধন সম্পদ টাকা পয়সা আছে? ফুফু, আমাকে যত ইচ্ছে মারো, কিন্তু তুমি এসব বলতেছো কেন? যখন এসেছিলাম তখন তো সবাই আমার সাথে কত সুন্দর করে কথা বলছিলে, কত আদর যত্ন করছিলে, নিজের বুকে টেনে নিয়েছিলে। ওসব ছিল আমার নাটক। আমার বাবার সম্পত্তির ভাগ যখন পেয়েছি তখন তুই কে? তোর বাপ আমাদের সব ভাই বোনদের সাথে যা অন্যায় করেছে তা ভোলার মতো নয়। তোর বাপ তো ছিল স্বার্থপর, একাই সব ভোগ দখল করতে চেয়েছিল। সবার বিয়ে হচ্ছে, বউ আছে, ঘুরতেছে, আমার বিয়ের কোনো খবর নাই। পাড়া প্রতিবেশী আব্বাকে আমার বিয়ের কথা বললে আব্বা বলে আমার নাকি শিশুকালের বউ আছে। আপনারাই বলেন তো, ভালো লাগে এসব? এত কষ্ট করার মানে হয়? আমি খেতে কাজ করতেছি, এমন সময় আমার আব্বা এসে আমাকে ডাক দিল। আমি খেতে কাজ করে রেখে আব্বার কাছে গিয়ে গেলাম। প্রচুর রোদ, তার উপরে এই অসময়ে আব্বা ডাক দিল। আব্বা, এই অসময়ে আমাকে ডাকলেন কেন? এখনো অনেক কাজ পড়ে আছে। হৃদয় বাবা, তোর জন্য একটা খুশির খবর আছে। এখন আর তোকে কোনো কাজ করতে হবে না। কি খুশির খবর আব্বা? এতদিন যার জন্য টুকিটাকি কেনাকাটা করে রেখেছিলি, সেই রুবি আজকে বিদেশ থেকে এসেছে। আমি খুশিতে আব্বাকে জড়িয়ে ধরলাম। তাহলে আমার বউ বিদেশ থেকে পড়াশোনা করে দেশে আসলো? একটুবার বুঝতে পারলাম এটা তো আব্বাকে জড়িয়ে ধরেছি। সি ছি সি, কি লজ্জা, কি লজ্জা! আব্বা ছেড়ে দিয়ে পিছনে এসে মাথা নিচু করে দাঁড়ালাম। আর আমার বাপকে লজ্জা পেতে হবে না। এতদিন তো কাজের লোক, এলাকার লোক ও বন্ধু দিয়ে কতবার তোর বউয়ের কথা বলেছিস, এখন শোনার পর লজ্জা পাচ্ছিস কেন? কি যে বলেন না আব্বা, আপনি আমার জন্মদাতা, আপনার সামনে কি একটু লজ্জাও পাবো না? হয়েছে, আর লজ্জা পেতে হবে না আমার বাপকে। এবার বাড়ি চল, রাতের গাড়িতে তোকে আবার তোর ফুপুর বাসায় যেতে হবে। তা আব্বা, আপনার ভাগ্নি মানে আমার শিশুকালের বউ যে এসেছে, এটা আপনাকে কে বললো? কে আবার? তোর ফুপু বলল ফোন করে। আব্বা, আপনি এখনো সবাইকে আপন মনে করেন? সবাই যেরকম ব্যবহার করে আপনার সাথে, আর ওনারা সবাই তো সম্পর্ক শেষ করে গেছে। শোন বাপজান, ওরা আমাকে ভাই মানুক আর না মানুক, কিন্তু আমি ওদেরকে বোন মানি, ভাই মানি। ওরা তো সবাই আমার ছোট, আমি নিজ হাতে লালন পালন করে বড় করেছি। এই না হলে জমিদারের বংশধর? একাই আমি জমিদারের বংশধর, নাকি আমার বাপটাও তো জমিদারের বংশধর? নে, বাড়ি এসেছি, এবার গিয়ে গোসল করে আয়। আমি সকিনা বুবুকে খাবার দিতে বলি। এতক্ষণ আব্বার সাথে কথা বলতে বলতে বাড়িতে আসলাম। সকিনা চাষি আমাদের বাড়িতে কাজ করে, বাড়ির সব করেন সকিনা চাষি, রান্না থেকে শুরু করে ঝাড়ু ধোয়া সব কাজ। এবার আসেন আমার পরিচয়টা দিই। আমি হৃদয়, আমার আব্বার বাপজান আমি। আমার মা মারা গেছে যখন আমার বয়স মাত্র 2.5 মাস, ঠিক তখন। তবে আমার মা মারা যায় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। আমার কথা ভেবে আমার আব্বা দ্বিতীয় বিয়ে করেন নাই। কারণটা আপনারা গল্প পড়লেই জানতে পারবেন। আমরা হলাম জমিদারের বংশধর। আমার দাদার দাদা শেষ জমিদার ছিল। আমার যার সাথে ছোটবেলায় বিয়ে হয়েছে সে হলো আমার মেজো ফুপুর মেয়ে রুবি। তার নামটা পুরো হচ্ছে আসমানি সিদ্দিকী রুবি। আমার মেজো ফুফু পড়াশোনা করতে গিয়ে শহরের এক বড়লোকের ছেলেকে বিয়ে করেন। এর কারণে আমার দাদা ফুফুকে ত্যায্য করতে চেয়েছিল, কিন্তু আমার বাবা তাতে রাজি ছিল না। মনোমালিন্য হওয়ার কারণে ফুফু তার বাবার বাড়িতে 5টা বছর আসে নাই। আর যখন ফুফু তার বাবার বাড়িতে আসে তখন আমার ফুফু তার সম্পত্তির ভাগের জন্য আসে। এ নিয়ে কত কি হয়েছে, প্রায় বছর দেড়েক। যখন দাদা বুঝলেন ফুফু মানবে না, ঠিক তখনই দাদার সম্পর্ক ঠিক রাখার জন্য আমার ফুপুর সে ছোট্ট মেয়েটার সাথে আমার বিয়ে দেয়। তখন আমার বয়স 9 বছর আর রবির বয়স 6 বছরের মতো। আমি গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আবারও ঘরে ঢুকে রবির জন্য যেসব ছোট থেকে কিনেছি সেসব কিছু আলাদা একটা ব্যাগে ভরলাম। আসলে যখন থেকে বুঝতে শিখেছি আর জেনেছি রুবির সাথে আমার বিয়ে হয়েছে, তখন থেকেই রুবিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু। আর যখন থেকেই আমি কোথাও গেলে মেয়েদের জিনিস যেমন নাকফুল, কানের দুল, নূপুর, গলার মালা, চেন, চুড়ি, কাজল, নাকের নথ ইত্যাদি কিনে কিনে রাখতাম আমি। তা দেখে আমার আব্বা বলতো, বাহ, আমার বাপজান দেখি এখন থেকেই বউর জন্য কেনাকাটা শুরু করেছে। আমি আরেকটা ব্যাগের মধ্যে আমার কাপড় ঢুকালাম। সব করা শেষ প্রায়। এমন সময় পাশের বাড়ির মুনিয়া আমাকে ডাকতে আসলো। এ ডাকতে ডাকতে আমার ঘরেই ঢুকলো সেই। আরে বাহ, আজকে আমার জানুটা এত সুন্দর করে সেজেছে কেন? জমিদারের বংশধর আমি, আমি তো সাজতেই পারি তাই না? তাই এই অসময়ে বাড়িতে আসলি কেন? সারাটা দিন আমার জানুকে দেখি নাই আমি। এই জানু, চলো না দুজনেই বিয়েটা সেরে ফেলি।
দেখ মুনিয়া, এসব কথা কিন্তু শুনতে ভালো লাগে না আমার। কিন্তু আমার তো বলতে ভালো লাগে। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, খেলেছি, ঘুরেছি। তোকে পছন্দ করি কতবার বলেছি। তুই আমার খেলার সাথে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। যদি বিয়ে না হতো তাহলে তোকে বউ বানাতাম। ইস রে, আমাকে আবার বউ বলে ডাকে। যার সাথে তোর ছোটবেলায় বিয়ে হয়েছে তাকে কি দেখেছিস? আর তোর ফুপু তো কোনো দিন এ বাড়িতে আসেই নাই। সে ছোটবেলায় বউ কি আর তোর আছেই নাকি? তা তোকে কখন বউ বলে ডাকলাম আমি? শোন, আজকে আমি ফুপুর বাসায় যাচ্ছি, বুঝলি? হঠাৎ ফুপুর বাসায় কেন? কারণ আজকে আমার ছোট্টবেলার বউ রুবি বিদেশ থেকে পড়াশোনা করে দেশে এসেছে, তাকে আমি আনতে যাচ্ছি, বুঝলি? আমার কথা শুনে মুনিয়ার চোখে পানি এসে গেল। টপ টপ করে পানি ঝরতেছে চোখ দিয়ে তার, আর করুণ চোখে তাকিয়ে আছে আমার দিকে। যে কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। কিন্তু আমি কি করব? আমি তো যখন থেকে বুঝি আর জানি তখন থেকে রুবিকে বউ হিসেবে মানি। মুনিয়া, কান্না করিস না, আমার খারাপ লাগে খুব। দেখ, তোর চোখের পানি দেখে আমারও কান্না আসতেছে। তুই তো সব জানিস তোকে কতটা ভালোবাসি আমি। তাহলে কেমন করে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবি? তুই দেখেছিস না ও কত ছেলে পিছে পড়েছিল আমার। তুই তো এটাও জানিস এলাকার সবাই তোকে আর আমাকে জামাই বউ বলেই ডাকে। সব জানি আমি, কিন্তু তুইও তো সব জানিস, তাহলে কেন কান্না করতেছিস? কেন কান্না করতেছি এটা তখন বুঝবি যখন ভালোবাসা হারাবি, নিজের পছন্দের জিনিস হারাবি, তখন বুঝবি। মুনিয়া, আমাকে ভুল বুঝিস না তুই। আমার থেকেও ভালো কেউ তোর জীবনে আসবে, বুঝলি? আচ্ছা, তোকে তো আগে থেকেই সব বলেছে। বলেছিস, কিন্তু ওইভাবে না। আমার সরল মনটাকে আঘাত করলি। আসলে তুই তো জমিদারের বংশধর, আর এই এলাকার সব থেকে ধনীর ছেলে। আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েকে তুই কেন বিয়ে করবি? একদিন আফসোস করবি তুই। আমাকে তখন তোর খুব মনে পড়বে। দেখ, ভুল বুঝিস না তুই। এটা আমাদের পরিবারের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এসব করছি দাদু। ঠিক সেই সময় আব্বা ডাক দিল, আর মুনিয়া চোখের পানি মুছতে মুছতে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। সত্যি মুনিয়া আমাকে খুব ভালোবাসে, এটাও জানে সে আমার জন্য পাগল। আর এখন এই কথাটা শুনে তার ভিতর যে জ্বলে যাচ্ছে, এটাও ঠিক। এমন সময় আব্বা ঘরে ঢুকলো, সাথে একটা লোক আছে। কিরে বাপজান, মুনিয়া কান্না করে বের হলো কেন? তুই কি কোনো বলেছিস নাকি? ওর কথা বাদ দেন তো আব্বা। ইনি কে? এনাকে তো ঠিক চিনলাম না আমি। এনি আমাদের পারিবারিক উকিল। তুই আর রুবি যখন ছোট ছিলি এনি তোদের বিয়েতে ছিল। ও সাক্ষী হিসেবে, বুঝলি? না বাপজান, তোর দাদু তোর ফুপুকে শর্ত দিয়েছিল তোদের যখন প্রাপ্ত বয়স হবে তখন তোদের বিয়ে আবার দিতে হবে। তাহলে তোর ফুপু প্রায় 50 কোটি টাকার সম্পত্তির ভাগ পাবে। কিন্তু তোর ফুপু সব সম্পত্তি বিক্রি করে টাকা ব্যাংকে রাখে। যদি তোর দাদু পরে তাকে ভাগ না দেয়, আর আমি যদি সব নিজের নামে করি, কিন্তু তোর ফুপু সেসব ভোগ করতে পারবে না এমন শর্তও দেয়া। কারণ হলো তোদের বিয়ের পর সব সম্পত্তি হবে রুবির, তখন রুবি যাকে খুশি তাকে দিবে। এখন তো তোর ফুপুর সেই 50 কোটি টাকা কত যে হয়েছে বলতে পারবো না, কারণ তোর ফুপু আর ফুপা খুব চালাক। আব্বা, এত সব তো আমাকে কোনোদিন বলেন নাই আপনি। তোর বউকে নিয়ে আয়, তখন সব বলবো আমি। আর হ্যাঁ, এনি তোর সাথে যাবে, আর তোদের বিয়ে না হওয়া পর্যন্ত সেখানে থাকবে। আর সম্পত্তির কাগজ এবং ব্যাংকের সব কাগজ তাদেরকে বুঝিয়ে দিবে। তাহলে দাদুর এই সম্পত্তির জন্য সবাই আপনাকে ছেড়ে চলে গেছে? ঠিক এরকমই, কারণ আরো অনেক ব্যাপার আছে। এখন যেহেতু বড় হয়েছিস তোর সব জানা দরকার। বউ নিয়ে বাড়িতে আয়, তখন নব জানাবো তোকে আমি। ঠিক আছে আব্বা। আমি ব্যাগ কাঁধে নিলাম। সৌকিনা চাষিকে বললাম বাবার দিকে যেন নজর রাখে, আব্বার খাওয়ার জন্য কোনো অসুবিধা না হয়। আব্বার কাছ থেকে বিদায় নিয়ে উকিল চাচা সহ ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। উকিল চাচার সাথে রাস্তায় কথা হলো। তিনি আমাকে অনেক না জানা কথা জানালেন। এসব শুনে তো আমি প্রায় অবাক। আরও অনেক কথা নাকি আমার আব্বা জানে। উকিল চাচা এটাও জানালো মাঝে মাঝে নাকি তিনি ফুপুর বাসায় যেতেন, আর ফুপু নাকি ফুপা সহ তার বাড়িতে আসতেন। আমরা একটা 15তলা বিল্ডিংয়ের সামনে আসলাম। উকিল চাচা জানালো এটা পুরোটাই নাকি আমার মেজো ফুপুর। ওনাদের নাকি শহরে বড় ব্যবসা আছে আর অনেক বড় লোক। উকিল চাচার পেছনে পেছনে বাসার ভেতরে ঢুকলাম। ফুপুরা 3তলা থাকে। বাসার ভেতরে ঢুকে তো আমি অবাক, এত সুন্দর কারো বাসা হয়, চারদিকে কত সুন্দর। এমন সময় একজন মহিলার গলার আওয়াজ শুনলাম। উকিল চাচা জানালো ইনি আমার মেজো ফুপু শাহেদা মজুমদার। কি উকিল ভাই, আসতে কোনো অসুবিধা হয় নাই তো আপনাদের? না না, অসুবিধা হয় নাই সাহেদা বুবু। এটা বুঝি আমার ভাতিজা হৃদয়, তাই না উকিল ভাই? এটাই আপনার ভাতিজা হৃদয়। ওরে বাবা, আমার ভাতিজাটা কত বড় হয়ে গেছে।
সেই ছোট্টতে কত কোলে নিয়েছি, নিজ হাতে খাইয়ে দিয়েছি। শাহেদা ফুপু এগিয়ে আসতে আসতে এসব কথা বললো, তারপর আমাকে তার বুকে টেনে নিলো। আব্বা যে বলেছিল ফুপুরা চাচারা তাদের স্বামী স্ত্রী নাকি আমাদের বাপ ছেলেকে সহ্য করতে পারে না, তাহলে ফুপু যে আমাকে বুকে নিয়ে আদর করতেছে, মাথায় কিছুই ঢুকতেছে না। আমার আসলে হচ্ছে কি, সব কি সম্মতের ভাগের জন্য, নাকি আমার আব্বা কোনো লুকিয়েছে? বাবা হৃদয়, আসো আমার সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিই তোমাকে। হ্যাঁ হ্যাঁ সাহেদা বাবু, পরিচয়টা করিয়ে দেওয়াই ভালো হবে। শাহেদা ফুপু আমার হাত ধরে টেনে নিয়ে গেল। সোফায় অনেকেই বসে আছে, এক এক করে ফুফা, তার ছেলে, তার ছোট মেয়ে আর রুবির সাথে পরিচয় করে দিল। বাহ, এত সুন্দর আমার বউটা, কিন্তু এসব কি পড়ছে সে? শরীরের তো প্রায় অংশ বের করা, এটা আমার পছন্দ হলো না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে সবাই কীরকম হাসি মুখে আমার সাথে কথা বলতেছে, আমি খালি অবাকের উপর অবাক হয়ে যাচ্ছি। আরে ছেলেটা এসেছে কতক্ষণ হলো, আর তুমি তাকে দাঁড়িয়ে রেখেছো? আগে বসাও, ওর জন্য নাস্তার ব্যবস্থা করো। কত দূরের পথ থেকে এসেছে সে। ওহ, ভুলে গেছি তো আমি সব কিছু। বাবা হৃদয়, এখানে আমার পাশে বসো তো তুমি। শাহেদা ফুপু তার পাশে বসালো আমাকে, তারপর কাজের লোককে বলে নাস্তা, শরবত, মিষ্টি, ফল কত কি দিল খাওয়ার জন্য। প্রথমে খেতে লজ্জা করতেছিল, কিন্তু ফুপু নিজ হাতে খাইয়ে দিল। মনে হচ্ছে আমার মা আমাকে খাইয়ে দিতেছে। আমার সাথে সাথে উকিল চাচাও খেলো। রুবি মামুনি, যাও হৃদয়কে ওর রুমটা দেখিয়ে দাও আর ওর সাথে কথা বলো, ওকে একটু সময় দাও। আচ্ছা আম্মু, ঠিক আছে। হৃদয়, তুমি আমার সাথে আসো আর তোমার ব্যাগটা নাও। আমি রুবির পিছনে পিছনে যাচ্ছি। আমাকে একটা বড় রুম নিয়ে গেল। রুবি জানালো এটা নাকি তার রুম, বিয়ের পর তো এখানে নাকি থাকবো, তাই আগে থেকেই যেন জানি থাকি, তার জন্য আমাকে এই রুমে নিয়ে আসলো। এদিকে হৃদয় ঢাকা যাবার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মনিয়ার মা বাবা হৃদয়ের বাবার কাছে আসে। হঠাৎ করে মনিয়ার বাবা মাকে দেখে হৃদয়ের আব্বা অবাক না হয়ে খুশি, কারণ বাড়িটা এখন ফাঁকা। হৃদয় থাকলে কত কথা বলতো। এনারা এসেছে তাই মনিরুল মজুমদার খুব খুশি হয়েছে। আরে ভাই ভাবি, আসেন আসেন। মনিরুল ভাই, যখন তোমার ভাই বোন সবাই ছেড়ে গেল, অপমান করলো, তখন আপনার পাশে কে ছিল? এই আমরাই ছিলাম। যখন হৃদয় ছোট ছিল, তাকে কে বড় করেছে, কে নিজ হাতে খাইয়ে দিয়েছে, সব ভুলে গেছেন? মনিরুল ভাই, আপনার সব বিপদে আমরা পাশে ছিলাম, আর আপনারা বাবা ছেলে মিলে আমার আদরের মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলেন? আরে ভাই কি বলেন? আর ভাবি, আমি তো কোনো কিছু ভুলি নাই। কি এমন হলো যার কারণে এসব বলতেছেন আমাকে? আপনি কি জানতেন না আপনার ছেলেকে আমার মেয়ে পছন্দ করে? আপনি কি জানেন না আপনাকে বলেছিলাম ওরা দুজন যেহেতু একসাথে থাকে সেহেতু ওদের বিয়ে দিব। তাহলে কেমন করে পারলেন আপনার সেই বোনের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে? ও বুঝেছি এবার। ভাই, আমার বাবা তো সেই ছোটতেই ওদের বিয়ে দেয়। এসব তো জানেন আপনারা, তাহলে কেমন করে এত কথা বলেন? আর আমার ছেলের সাথে বিয়ে না হলে বোনটা তার ভাগের সম্পত্তি পাবে না। থাক, বলতে হবে না। বোনের সম্পত্তি যখন বেড়ে 1000 কোটি টাকা হয়েছে, তখন আপনি ছেলের সাথে বিয়ে দিতেছেন সম্পত্তি যাতে হাতছাড়া না হয়। হতে পারি গরিব মধ্যবিত্ত আমরাও, আমাদের মেয়েকে অনেক বড় করে বিয়ে দিব। আপনার বিপদে থাকা অন্যায় হয়েছে, যার কারণে আজকে আমাদের মেয়েটা কান্না করতেছে। আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আমার কারো টাকা সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। এসব অনেক ঘটনা, বসুন বলতেছি আপনাদেরকে। কিন্তু না, তারা হৃদয়ের আব্বার কোনো কথাই না শুনে রাগ করে চলে গেল। এমনিতেই এই লোকটা সবার ভালো করতে গিয়ে নিজেও পড়াশোনা করতে পারে নাই, ছেলেটাকেও পড়াশোনা করাতে পারে নাই। তেমন একটা তার উপর ভাই বোনগুলার চিন্তা, বউ হারানোর সব মিলিয়ে মনিরুল মজুমদার কিভাবে দিন রাত পার করতেছে সেটা কি কেউ জানে? আমি রুমের এক জায়গায় ব্যাগটা রাখলাম। রুবি আমাকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম দেখিয়ে দিল। ব্যাগ থেকে ভালো শার্ট আর টাওয়ালটা নিয়ে গেলাম। ভালো করে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে বের হলাম। রুবি এবার আমাকে ব্যালকনিতে নিয়ে গেল। দুজনে পাশাপাশি বসে আছি। রুবি প্রথমে কথা বলা শুরু করে দিল। আচ্ছা হৃদয়, আমাদের বিয়ের কথা কি তোমার মনে পড়ে? না, তেমন কিছু মনে পড়ে না, তবে আব্বা আমাকে সব বলেছিল। কি কি বলছো আমাকে একটু বলবে? আমি তো শিশুকালে কোনো কথাই জানি না। আব্বা বলেছিল মেজো ফুপু নাকি প্রেম করে বিয়ে করে এখানে চলে আসে, তার জন্য দাদু ফুপুকে ত্যায্য করতে চেয়েছিল। পরে নাকি আব্বা দাদুকে অনেক বোঝায়, তখন নাকি দাদু সম্পর্ক ঠিক রাখার জন্য তোমার সাথে বিয়ে দেয়।
আর জমি জমার কথা? সব কিছুর ভাগ দেয়, কিন্তু দাদুর নাকি ভয় ছিল, তখন শর্ত দেয় দুজনের বয়স যখন 18 পার হবে তখন বিয়ে হলে সব কিছু তোমার নামে হবে। পড়াশোনা কতটুকু পর্যন্ত করেছো তুমি? বেশি করতে পারি নাই, এই তো মেট্রিক পাস করেছিলাম দুবারের চেষ্টায়। আচ্ছা তুমি রেস্ট করো, আমি বরং বাহিরে যাই, কেমন? রুবের কথা শুনে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর করে কেউ কথা বলতে পারে, মাশাআল্লাহ। দেখতেও খুব সুন্দরী, কিন্তু আব্বার কথার সাথে তো তেমন কোনো মিল পাচ্ছি না। যাই হোক, খারাপ না হলেই হলো। রুবি আমার কাছ থেকে বের হয়ে তার বাবা মায়ের কাছে গেল। কি হয়েছে মামনি, এমন মুখটা গোমরা করে রেখেছো কেন তুমি? মামি, আমি এই খ্যাত ছেলেটাকে বিয়ে করতে পারবো না। কে বলেছে সে জমিদারের নাতি? একেবারে মূর্খ গেও ভূত একটা, কোথাও ঠিক মতো বলতে পারে না। আরে বাবা আসতে বলো, এত রাগ হওয়ার কি আছে? বিয়েটা শুধুমাত্র সমস্ত টাকা হাতে পাওয়ার জন্য। 50 কোটি টাকা 3000 কোটি হয়েছে। কিন্তু সারা জীবন কি ওর সাথে থাকবো নাকি আমি? মামনি, কি যে বলো না তুমি। কালকে বিয়ে হলে পরশু ডিভোর্স, বুঝলে? আমরা যদি এতগুলো টাকার জন্য এত বছর অপেক্ষা করতে পারি, আর তুমি আমাদের মেয়ে হয়ে এইটুকু করতে পারবে না? হৃদয়ের বাবা কেমন চালাক দেখেছো, আমাদের পারিবারিক উকিলকে পাঠিয়ে দিয়েছে। মামনি, তোমার বিয়ের কাগজপত্র আদালতে জমা না দিলে তো পাবো না, সব হাতছাড়া হয়ে যাবে। সব কিছু তোমার নাকি? আমি কিন্তু দেশে থাকতে পারবো না, আবারও অস্ট্রেলিয়ায় জনার্থনের কাছে যাব। তা তো যাবেই মামনি। আমি কি আমার মেয়ের ভালোবাসার মানুষের কাছে না পাঠিয়ে থাকতে পারি? কিন্তু সেখানে থাকতে গেলে টাকা পয়সা লাগবে না? বুঝেছি মাম্মি, আর বলতে হবে না। রুবির বাবা, শোনো, আমার ছোট্ট বোন তাসনিমা আর আমার 2 ভাই হারুন আর ফারুককে ফোন করে জানাও, তারা যেন পরিবার নিয়ে আজকে রাতের মধ্যেই আসে। সবসময় নিজের ভাই বোন আর আমার। খালি মেজাজ দেখাও তুমি। তোমার ভাই বোন কি তোমার কোনো কথা শোনে নাকি রাখে? শাহিলা মজুমদার তার নিজের রুমে চলে গেল। হৃদয়ের মেজ ফুপা তার শালা শালিকে ফোন করে আসতে বলল। হৃদয়ের সাথে যে উকিলটা ছিল তাকে নিচে একটা রুম দেয়া হয়েছে। রুবি চলে যাবার পর একা একাই 4 দেওয়ালের মাঝে আমার মোটেও ভালো লাগতেছে না। তারপর থেকে ছোট বাটন ফোনটা বের করে আব্বাকে ফোন দিলাম। আব্বা, কেমন আছেন আপনি? আমরা এসে গেছি ফুপুর বাসায়। ওখানে সমস্যা হয় নাই তো বাপজান? না আব্বা, কোনো অসুবিধা হয় নাই। জানেন আব্বা, ফুপু আমাকে দেখেই বুকে টেনে নিল, রুবির থাকার রুমে থাকতে দিল, আর সবাই কত ভালো করে কথা বলতেছে। বাপজান, ওদের পাতা ফাঁদে পা দিস না, ওরা সত্যি খুব ভয়ঙ্কর। ওদের মনে দয়া মায়া বলতে কিছুই নেই। আব্বা কি সব বলেন, ওনারা কেউ মোটেও খারাপ না। সব বুঝে গেছি আমি, আমাকে আর কোনো বলতে হবে না। তা বিয়ে কবে হবে সব কি বলেছে? কালকে নাকি হবে বিয়ে। আব্বা আপনি আসবেন না? আমি সেখানে কোনো নাই, সব কিছুর উত্তর ধীরে ধীরে পাবি বাপজান। তবে হ্যাঁ, এমন কোনো কাজ করবি না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। এমন কাজ করবি যাতে তোমাকে আমাকে সম্মান করতে বাধ্য হয়। কারোর সাথে ঝামেলায় জড়াবে না, বড়দের মুখের উপর কথা বলবে না। আপনি যা যা বলবেন সব শুনবো আমি আব্বা। আর হ্যাঁ, যত দ্রুত পারিস বউ নিয়ে চলে আসবি, কেমন? ঠিক আছে আব্বা। আব্বার সাথে কথা বলা শেষ করে একটু বিছানায় গাটা হেলে দিলাম। ওমা, সে কি নরম বিছানা! এমনিতেই চোখে ঘুম আসতেছে, তাই আমিও 2 চোখ বুজে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন পুরো বাসার মানুষের কথা শুনে হাসাহাসি। মোবাইলটা হাতে নিয়ে দেখি বিকাল 5টা বেজে গেছে। আমি ঘুমিয়েছিলাম বলে হয়তো কেউ আমাকে ডাকতে আসেনি। বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ঝাড়া দিলাম। দেখি একটু এবার নিচে গিয়ে এত মানুষ কোথা থেকে এলো। আমি নিচে গিয়ে দেখি পুরো ড্রয়িং রুমে ছেলে মেয়ে আর মানুষ, কিন্তু এদের কাউকে আমি চিনি না। আমাকে আসতে থেকে ফুপু ডাক দিল। এই যে এনি হলো তোমার ছোট ফুপু তাসনিমা, এনি মেজো চাচা হারুন, আর এনি হলো ছোট চাচার ফারুক, আর এরা হলো ওদের ছেলে মেয়ে, আর এ হলো হৃদয়, যার সাথে রুবির বিয়ে। ও, এই তাহলে সেই বেইমানটার ছেলে। আপা, তুমিও পারো বটে, এমন লোকের সাথে সম্পর্কে জড়াচ্ছ। কি আর করার, আমাদের মহরুম বাবাই তো এসবের মূল। আপার বা কি দোষ? হয়েছে, এখন কোনো বলতে হবে না। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। সবার কথা শুনে আমি অবাক, বিশেষ করে ছোট বুবু তাসলিমার। আমার আব্বাকে উনি বেঈমান বলল, তার মানে আব্বা যেটা বলেছে সব সত্যি। আমি হাবলার মতো সবার দিকে তাকিয়ে থাকলাম।
কি বলবো বুঝে উঠতে পারতেছি না। তখন ছোট চাচার বউ মানে ছোট ছোট চাচি আমাকে ডেকে নিয়ে একটু আড়ালে গেল। বাবা হৃদয়, এ প্রথম তোমাকে দেখলাম আমি। জানি না পূর্বে কি হয়েছিল, কিন্তু যতটুকু শুনেছি সব এই জমি জমা, টাকা পয়সা, সোনা গয়না নিয়ে ঘটনা। কারো কথাই মনে কিছু নিও না। না না চাচি, মনে কি নেব, সবাই তো আমার বড় আর ওনারা তো বলতেই পারে। একেবারে তোমার বাবার মতো হয়েছে। সত্যি তুমিও খুব ভালো ছেলে। শোনো বাবা হৃদয়, সবার থেকে দূরে দূরে থেকো, কারণ এরা সবাই তোমার আর তোমার বাবার ক্ষতি চায়। এসব কি বলেন আপনি চাচি? আমার আব্বার কেন ক্ষতি চাইবে? আর আপনি বা আমার আব্বাকে কেমন করেছিলেন? কোনোদিন তো আপনাদেরকে আমাদের বাড়িতে দেখি নাই। ক্ষতি কেন চাই সেসব তোমার বাবা ভালো জানে। আর হ্যাঁ, সবাই তোমাদের ক্ষতি চাইলেও তোমার বাবা কারো ক্ষতি চায় না। তাই তো তোমার বাবা কয়েক বছর আগে মাঝে মাঝে সব ভাই বোনদের খোঁজ খবর নেওয়ার জন্য সবার বাসায় যেত। তখন থেকেই তোমার বাবার সম্পর্কে জানি। প্রথমে আমিও তোমার বাবাকে ভুল বুঝতাম। আচ্ছা চাচি, ঠিক আছে, চলেন, চাচা ডাকে আপনাকে। আবারও তাদের কাছে গেলাম আমি। সবার মেজাজ মনে হয় খুব খারাপ আমাকে দেখে, তাই মেজো ফুপু আমাকে উপরে যেতে বললেন। আমি আর সেখানে থাকলাম না, কিন্তু হঠাৎ দেখি ফুপু রুবিকেও আমার সাথে পাঠিয়ে দিল। আবারও সেই বদ্ধ ঘরে আসলাম, সাথে রুবি আসলো। আচ্ছা, তুমি মনে হয় এখনো কোনো খাও নাই। হ্যাঁ, ক্ষুধা লেগেছে একটু। আমি কাজের মেয়েকে বলছি খাবার নিয়ে আসবে এক্ষুনি। আচ্ছা, তোমার সম্পর্কে তো তেমন কোনো কিছু বলে না, আমি তোমার সম্পর্কে একটু জেনে নিতে পারি? তা হঠাৎ আমার সম্পর্কে কি জানতে চাও তুমি? আচ্ছা বলতেছি, কিন্তু আমার কথা শুনে রাগ করতে পারবেন না। রাগ করার কি আছে, বলো দেখি শুনি। প্রায় দেখি অনেকে বিয়ের কথার পর ডিভোর্স হয়ে যায়, তাই আমি বলছিলাম কি, যাতে আমাদের দুজনের মাঝে এমন কিছু না হয়, তাই আপনার ভালো মন্দ, পছন্দ অপছন্দ এসব জানতে চাই। তোর মতো গেও ভূতকে তো এমনিতেই ডিভোর্স দিব আমি। কি ভাবো এমন করে তুমি? কিছু ভাবছি না, ভাবতেছি কিভাবে বলবো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আর আপনি উত্তর দেন। ঠিক আছে বলো। মামি যে কেন এই খ্যাতটার কাছে পাঠালো, উফ, জাস্ট অসহ্য একটা ছেলে। তোমার কি পড়াশোনা শেষ? তুমি কোথায় পড়াশোনা করছো? না, শেষ হয় নাই, এখনো বাকি আছে। আর আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করি এবং থাকি। তুমি কি গ্রামে থাকতে পারবে? গ্রামের মানুষের সাধারণ জীবন যাপন করতে পারবে? পারবো না, তবে চেষ্টা করব। তোমার খাবার কি কি পছন্দ, রান্না করতে পারো? থাকে এসব কথা এখন। তোমাকে যখন বিয়ে করব সব তো করতেই হবে। এই যে তোমার খাবার এসে গেছে, নাও, আমি একটু নিচে থেকে আসি। এই কথা বলে রুবি রুম থেকে বের হয়ে গেল। রুবি আর আমি যখন রুমে আসি, তখন আমার ফুপু চাচারা তার মেজো ফুপুকে ঘিরে ধরে, কারণ তারা কোনো মতেই রাজি নয় আমার মতো ছেলের সাথে রুবির বিয়ে হোক। তাই সবাই সায়দা, আপু, ফুপু আর তার স্বামীকে ঘিরে ধরে আসে। আপা, আচ্ছা তুই চালাক হবি কবে রে? তুই কি সেই সময় শেষ দিনের কথা ভুলে গেছিস? হৃদয়ের বাবা আর আমাদের বাবা কি কি বলছিল আর কি কি করছিল? না, ভুলি নাই, এখনো তাজা করে বুকের ভিতরে লালন করতেছি। তাহলে কেমন করে আমাদের আদরের ভাগ্নির সাথে ওই ছেলের বিয়ে দিতে চাস? তোরা সবাই তো তোদের ভাগ পেয়েছিস, ভোগ করেছিস, আর আমার ভাগ সব বুঝে আছে এই বিয়েটার কারণে। আপা, তাহলে যে প্রতিদিন সেই সম্পত্তির টাকা দিয়ে হাজার কোটি টাকা লাভ করলেন সেসব? বাবা তো এমনি এমনি দেয় নাই, আর যখন দিয়েছে তখন আমরা ছোট্ট মেয়েটার সাথে তার বড় ছেলের সাথে বিয়ে দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত দুজনে প্রাপ্তবয়স্ক না হবে আর দুজনের দেশের আইন অনুযায়ী বিয়ে না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ভোগ করতে পারবো না। তাহলে সেই অল্প টাকার সম্পত্তি এত হলো কি করে? বলা হয়েছিল আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য সেই সম্পদ বা সেটার যে টাকা হবে সেসব দিয়ে আমরা ব্যবসা শুরু করে সব করতে পারবো, কিন্তু ভোগ করতে পারবো না। তার জন্য তো আমাদের পারিবারিক উকিল প্রতি মাসে এসে সব কিছুর হিসাব নিত। সত্যি আপা, তোর সাথে বড় অন্যায় হয়েছে। আর এতদিন বলিস না কেন আমাদের? বলবো কি করে?
তোরা কি সেই সময় কেউ বাড়িতে ছিলি নাকি? যে যার ভাগ নিয়ে চলে গেছিস, খোঁজও করলি না। তুই সেই যে প্রেম করে দুলাভাইয়ের সাথে প্রেম করে বিয়ে করে চলে গেলি, সেই সময় তো তোর কোনো খোঁজ পাই নাই। হয়েছে, আর বলতে হবে না। যেহেতু তোদের বড় বোন আমি, তোদের খোঁজও বের করলাম, তোদের সাথে যোগাযোগ হলো, এরপর সব কিছু তো জানিসই। তাহলে কি রুবি মামনির বিয়ে দিয়ে দিবি হৃদয়ের সাথে? আর রুবি মামনি কি সত্যি সত্যি চলে যাবে গ্রামে? আমার মেয়ে অত সস্তা নয়, সম্পত্তি তো পেতে হবে নাকি? তাই এই বিয়ে হয়ে গেলে ডিভোর্স করিয়ে নেব। আর রুবি অস্ট্রেলিয়ার একটা ছেলেকে পছন্দ করে, তার সাথেই রুবির বিয়ে হবে। সবাই অবাক হয়ে গেল, এত বুদ্ধি তাদের, আর এত কিছু করবে ভাবা যায়। এই কারণে বুঝি শাহিদা মজুমদার আর তার স্বামী সবার চেয়ে বড়। এমন সময় রবি হৃদয়ের কাছ থেকে রাগ করতে করতে নিচে আসলো। মামুনি, এমন রেগে আছো কেন? ওই ছেলে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে নাকি? না মামি, কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু জিজ্ঞেস করে কোথায় পড়ছি, কোথায় থাকি, বিয়ের পর গ্রামে থাকতে পারবো কিনা, রান্না জানি কিনা, এইসব খ্যাত মার্কা প্রশ্ন কেউ করে মাম্মি? তুমি বলো। দেখলে আপা, বাপ যেমন মূর্খ, তার ছেলেও একটা মূর্খ। আর এইসব ছোট লোক গরিবের সাথে কেন যে সম্পর্ক রাখো? ওদের পরিচয় কারো কাছে দেই না আমি বুঝি খুব দেই, তাই না? আমার এই সমস্যার সমাধান হোক, তারপর সব হবে, বুঝলি? আর মামুনি, একটু সহ্য করো, পরে ঠিক হবে। এমন একটা ছেলে যে ঠিক মতো কথা বলতে পারে না, মিশতে জানে না, মাথা ভর্তি তেল দিয়ে শার্ট পরেছে, কেমন করে? ছি! হয়েছে, আর বেশি বলতে হবে না, পাশেই কিন্তু উকিল আছে, সব শুনলে সমস্যা হবে আবার। সেদিন রাতটা কোনো রকম পার হলো। পরের দিন রুবিকে পার্লারে নিয়ে যাওয়া হলো সাজানোর জন্য। মেজো ফুপা, তার বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করছি। এক এক করে সবাই আসতেছে। যেহেতু আমার সাথে বিয়ে হবে, তা আমাকে স্মার্ট সাজাতে ছেলেদের পার্লারে নিয়ে গেল। বিকেলবেলা পুরো বাসা ভর্তি মানুষ। আমাদের দুজনেরও সাজা শেষ করে আসলাম, কিন্তু উকিল চাচাকে কেন জানি দেখা যাচ্ছে না, আর বিয়েটাও হচ্ছে না। তার কারণে কিছুক্ষণের মধ্যেই উকিল চাচা চলে আসলো। তিনি আসলে সব কাগজপত্র আনতে গিয়েছিল, কাজে আগে থেকেই বসে আছে। ফুপা ফুপির যত বন্ধু বান্ধব আত্মীয় সবাই এসেছে। আমার সাথে রুবির বিয়েটা হয়ে গেল। উকিল চাচা সব কিছু শায়দা ফুপুকে বুঝিয়ে দিল। সব কিছু হাতে পেয়ে ফুপু তো মহা খুশি। এদিকে তার মেয়ের যে বিয়ে হলো, সে আনন্দে কেউ ছাপিয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। আমাকে আর রুবিকে সবাই দোয়া করে গেল। সন্ধ্যা শেষে রাত হলো, বাসায় খালি হলো। ফুপুর কাছ থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। রাতে বাসর ঘরে ঢুকলাম, ঢুকে দেখি রুবি বিছানা নাই। আর কিসের এটা বাসর ঘর, কারণ ঘরটা তো সাজানোই নাই। আমি একবার বাথরুমের কাছে গিয়ে ডাক দিলাম, না এখানেও তো নাই। তাই ব্যালকনির দিকে এগোতে থাকলাম। যে না ব্যালকনির দরজা খুলবো, রুবি ফোনে কার সাথে যেন কথা বলতে বলতে বের হয়ে আসলো। আমাকে দেখে ফোনটা কেটে দিল, আর আমাকে বলতেছে, এই ছোট লোকের বাচ্চা খ্যাত, তুই রাতের বেলা একটা মেয়ের রুমে কি করিস? আমি তো রুবির মুখে এমন কথা শুনে আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থায়। এসব তুমি কি বলো রুবি? আমি তো তোমার স্বামী হই। ঠাস ঠাস করে রুবি আমার গালে থাপ্পড় মারলো। আমি গালে হাত রেখে হ্যাবলার মতো রুবির দিকে করুণভাবে তাকিয়েছি। আয় ছোট লোকের বাচ্চা খ্যাত, তুই কি করে ভাবলি তোকে আমি স্বামী হিসেবে মেনে নিব? এসব তুমি কি বলো রুবি? আমাকে তুই করে বলতেছে কেন? তুমি তো আমার বিয়ে করা বউ। আর একবার বউ বলবি তো খ্যাত থাপ্পড় খাবি। বের হয়ে যা আমার রুম থেকে ছোট লোকের বাচ্চা। কিন্তু তুমি তো আমাকে নিজেই এই রুমে থাকতে দিয়েছিলে। বের হবি নাকি আরো থাপ্পড় খাবি? রুবি আমাকে ধাক্কাতে ধাক্কাতে তার রুম থেকে বের করে দিল, সাথে সে নিজেও বের হয়ে আসলো। বাইরে এসে চিৎকার করে তার বাবা মাকে, মানে আমার মেজো ফুপু আর ফুপাকে ডাকলো। ওনারা সাথে সাথে ওনাদের রুম থেকে বের হয়ে আসলো। কি হয়েছে মামুনি, এমন চিৎকার করতেছো কেন? মাম্মি, এই ছোট লোকের বাচ্চা সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে ঢোকার? এই খ্যাতটা কেমন করে আমাকে বউ বলে দাবি করে? ফুপু দেখো না তোমরা কি সব বলতেছে, আমি নাকি খ্যাত ছোট লোকের বাচ্চা। ফুপু এসে আমাকে আরো দুটো ঠাস ঠাস করে গালের মধ্যে বসিয়ে দিল। গালটাতে মোট 4টা থাপ্পড় পড়লো। গালটা লাল হয়ে গেছে। হাতে যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে থাপ্পড় মারলো। আমি এবার অসহায়ের মতো ফুপার দিকে তাকলাম। আমার তাকানো বুঝে তারও সহ্য হয় নাই, তাই এবার তিনিও আমার অপর গালে থাপ্পড় মারলো। আমি দুহাত দিয়ে দুগাল চেপে ধরে আসছি। এই তোকে ছোট লোকের বাচ্চা খ্যাত বলবে না তো কি বলবে? আমার মেয়ের যোগ্যতা হয়েছে তোর? আমাদের মতো কি তোদের ধন সম্পদ টাকা পয়সা আছে?
ফুফু আমাকে যত ইচ্ছে মারো, কিন্তু তুমি এসব বলতেছো কেন? যখন এসেছিলাম তখন তো সবাই আমার সাথে কত সুন্দর করে কথা বলছিলে, কত আদর যত্ন করছিলে, নিজের বুকে টেনে নিয়েছিলে। ওসব ছিল আমার নাটক। আমার বাবার সম্পত্তির ভাগ যখন পেয়েছি তখন তুই কে, তোর বাপ আমাদের সব ভাই বোনদের সাথে যা অন্যায় করেছে তা ভোলার মতো নয়। তোর বাপ তো ছিল স্বার্থপর, একাই সব ভোগ দখল করতে চেয়েছিল। শুধু কি তাই, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিল শালা। শালা নিজেই তো মূর্খ, সাথে ছেলেটাকে মূর্খ বানিয়ে রেখেছে। মুখ সামলে কথা বলবেন, আমাকে যা বলার বলেন। আমার ফেরেশতার মতো আব্বাকে নিয়ে একটাও বাজে কথা বলবেন না। এই কি করবি তুই? এখানে মেরে লাশ একেবারে বুড়ি গঙ্গায় ফেলে দেব। হ্যাঁ চাইলে তা করতে পারবেন, কিন্তু আমিও কাউকে সেরে কথা বলবো না। এবার ফুপু, ফুপা, রুবি তিনজনে আমার গায়ে হাত তুললো, এমনকি টেনে হিসড়ে আমার পরনের শেরওয়ানিও ছিঁড়ে ফেললো। কতগুলো যে থাপ্পড় মেরেছে, সবার মারা শেষ হলে অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছি আমি। আব্বু, মামি, এটাকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও, আর ওর সাথে আজকের মধ্যেই ডিভোর্স করে দাও। সেটা হবে না মামনি, কারণ ডিভোর্স হতে পুরো 6 মাস সময় লাগবে। আর একে এখন বাসা থেকে বের করে দিলে সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তাহলে এখন উপায় কি? উপায় একটাই, এখন থেকে এই বেইমানের বাচ্চাটারে এই বাসায় চাকর থাকতে হবে, আর তোর বডিগার্ড হিসেবে থাকবে। যদি পরে সমস্যা করে তখন? এলাকার গুন্ডা ছেলে দিয়ে একেবারে খতম করে দেব। শোন, তোকে বলি, তোর বাপ তার নিজের মায়ের পেটের বোনের সাথে বেইমানি করেছিল। আমরা 4 ভাই বোন তো হলাম তার সৎ ভাই বোন। এসব তুমি কি বলো ফুপি? কেন রে, তোর বাপ তোকে কিচ্ছুই বলে নাই নাকি? আর হ্যাঁ, এখন থেকে আমাদের ম্যাডাম বলে ডাকবি, আর আপনি করে বলবি। আমাকেও ম্যাডাম বলে ডাকবি, আপনি করে বলবি। স্যার বলে ডাকবি আমাকেও, বুঝলি? আর হ্যাঁ, এখন থেকে রান্নাঘরে থাকবি তুই, আর বাসার যত কাজ আছে সব করবি, বুঝলি? আমাদের কথা যদি না মানিস তাহলে তোকে মেরে ফেলতে কোনো সমস্যা হবে না আমাদের। 6 মাস পর ডিভোর্স হলে তখন চলে যাবি, কিন্তু এখন আমাদের কথা মতো চলতে হবে। এবার যা রান্নাঘরে, ওখানে তোর ব্যাগ রাখা আছে। কি আর করবো, বাধ্য হয়ে চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে গেলাম। এক সাইডে মাদুর রাখা আছে, আর একটা নোংরা বালিশ, মাদুরটা বেশি সেখানেই শুয়ে পড়লাম। এমন সময় আব্বা আমাকে ফোন করলো। বাপজান, বিয়ে হয়েছে আর তোর ফুপুকে উকিল সব বুঝিয়ে দিয়েছে তো নাকি? হ্যাঁ আব্বা, বিয়ে হয়েছে আর উকিল সব বুঝিয়ে দিয়েছে। যাক বাবা, বুকটা হালকা হলো এতদিনে। আর মাত্র একটা ঝামেলা আছে, সেটার সমাধান করতে পারলে মরেও শান্তি পাবো। আব্বা একটা কথা জিজ্ঞেস করতাম আপনাকে। কি কথা বাপজান? আব্বা আজকে শুনলাম ফুপু আর আপনি নাকি নিজের ভাই বোন নন। এটা তো কে বললো বাপজান? এখানে এসেই সব জানলাম। আসল সত্যিটা কি আপনি একটু জানাবেন? হ্যাঁ সত্যি, তবে বাকি সব তুই বাড়ি আসলে বলবো। এখন বল, কবে বউ সহ বাড়ি আসবি? এখন তো যেতে দেবে না, রুবিন নাকি কি একটা পরীক্ষা আছে, তার জন্য 6 মাস এখানে থাকা লাগবে আমার। শোন বাপজান, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, যা বলবি সব শুনবি, আর নিজের শরীরের দিকে নজর দিস, কেমন? আব্বা আরেকটা কথা, যেহেতু আমি বিয়ে করছি সেহেতু আমার বউকে আমার টাকা সব করাতে চাই। ঠিক আছে, প্রতি মাসে তোর মোবাইলে টাকা চলে যাবে বাপজান। নিজের শরীরের দিকে নজর দেবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, রাত জেগে বাজারে আর আড্ডা দেবেন না। অত ভাবতে হবে না বাপজান, তুই ঠিক থাকলে আমি ঠিক। আব্বার সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর ফোনটা রেখে দিলাম। হ্যাঁ চাইলে আব্বাকে সব বলতে পারতাম, কিন্তু আব্বা এসব শুনলে কষ্ট পাবে, আর আব্বা তো চায় সম্পর্ক সবার সাথে ঠিক হোক। আমি চাইলে চলে যেতে পারতাম, প্রতিবাদ করতে পারতাম, ওই যে আব্বার বলার কথা, আর সম্পর্ক ঠিক রাখতে হবে। আমি চেষ্টা করে যাব সবাইকে রাজি করার জন্য। এই 6 মাস যত কষ্ট হোক সব সহ্য করব, কিন্তু আব্বার ইচ্ছে আমি পূরণ করব। জমিদারের বংশধর যারা আছে তাদেরকে আবারও এক করব আমি। আর এখান থেকে সব জানতে চাই, দেখতে চাই আমার আব্বার দোষ নাকি আমার চাচা ফুপুরা দোষী। সকালবেলা রবি এসে লাথি মেরে ঘুম থেকে তুললো আমাকে। আমি অবাক হয়ে রুবির দিকে তাকিয়ে আছি। এই সেই মেয়ে যাকে গতকালকে আমি বিয়ে করছি, সে নাকি আমাকে লাথি মেরে ঘুম থেকে তুললো। আয় ছোট লোক খ্যাত, আর কত ঘুমাবি? সকালে যে সবাই কফি খায় সেটা কি তোর বাপ এসে বানাবে? দেখেন ম্যাডাম, বাপ তুলে কথা বলবেন না বলে দিলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। যেই না রুবি আমাকে মারতে যাবে অমনি আমি রুবির হাতটা ধরে ফেললাম। রুবি অবাক হয়ে গেল আমি তার হাত ধরেছি দেখে।
কত বড় সাহস, আমার হাত ধরিস? এটার সাজা তোকে পেতেই হবে। যা, আগে গিয়ে কফি বানা, তারপর সবার জন্য নাস্তা বানাবি। রুবি আর কোনো কথা না বলে চলে গেল। রান্নাঘর থেকে ওদের হাসাহাসির শব্দ শুনতে পেলাম। আমি চা বানাতে পারি, কিন্তু কফি তো বানাতে পারি না। ঠিক সেই সময় কাজের মেয়েটা আসলো, ভারী মিষ্টি দেখতে, তার ব্যবহারও খুব ভালো। দুলাভাই আপনি বসেন, আমি কফি বানিয়ে দিতেছি। আপনি মনে হয় কফি বানানো জানেন না। আমি অবাক হয়ে গেলাম, কারণ কাজের মেয়েটা আমাকে দুলাভাই বলতেছে। এই বাসায় আমার ফুপুর আরও দুটো ছেলে মেয়ে আছে, ওরা আমাকে দুলাভাই বলে নাই। আমি কফি বানাতে পারি না, কিন্তু চা ভালোই বানাতে পারি, আর তুমি আমাকে দুলাভাই বলতেছো যে? আপনি তো রুবি আপামনিকে বিয়ে করেছেন, আপনি তো দুলাভাই হবেন। যদি কেউ শোনে দুলাভাই বলেছো, তাহলে তো তোমার সাথেও খারাপ ব্যবহার করবে। সবার সামনে বলবো নাকি? শুনেন, এই বাসায় কাজে এসেছি থেকে দেখেছি এনারা সবাই টাকা চেনে। যার টাকা আছে তাদের সাথে এদের সম্পর্ক। আসলে আপনার শ্বশুর আচ্ছা ছোট লোকের বাচ্চা ছিল, কিন্তু কিভাবে যে এত টাকা পয়সার মালিক হলো জানি না। শুনেছি যেখানে চাকরি করত সেখানে নাকি বড় খাপলা মেরেছিল, আর তার নিজের মতো করে সবাইকে এরকম বানিয়েছে। বুঝেছি আমি। তবে আমাকে মাঝে মাঝে এদের সবার সম্পর্কে একটু করে জানিও কেমন? দুজনে কথা বলতে বলতে কফি বানানো শেষ করে ফেললাম। কাজের মেয়েটা আমি কফি নিয়ে ড্রয়িং রুমে গেলাম। এক এক করে সবাইকে কফি দিলাম। যখন রুবিকে কফি দিলাম, তখন রুবি একটা চুমুক দিয়ে পুরো কফি আমার মুখে ছুঁড়ে মারলো। কি যন্ত্রণা হচ্ছে আমার। দৌড়ে বেসিনে গিয়ে পুরো মুখে পানি দিতে থাকলাম। রুবি এসে আবার আমাকে টেনে নিয়ে গিয়ে ঠাস 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 করে চর থাপ্পড় মারলো। কেউ ভূত ছোট লোক খ্যাত, তুই জানিস না আমি কফিতে চিনি পছন্দ করি না? তাই বলে এমন গরম কফি মুখে ছুঁড়ে মারবেন? মুখটা পুড়ে গেল আমার, জ্বলতেছে খুব। এইটুকু গরম আর মুখ জ্বলে গেল? শোন, এরপর যেন আর এমন ভুল না হয়। আমি তো জানি না আপনি কি খান না খান, আমি জানলে তো আর এরকম ভুল হতো না। সকাল সকাল তুই মুডটা নষ্ট করেছিলি, বুঝলি? এবার বুঝলাম কেন আমার মুখে গরম কফি ছুঁড়ে মেরেছিল। আমি আর কোনো কিচ্ছু বললাম না। রুবির ঠোঁটে শয়তানে হাসি। আমি আবারও রান্না করে আসলাম। কাজের মেয়েটা একটা কাঁচা ডিম মুখে দিয়ে দিল। বুঝলাম না এবার কেমন করে দেখলো আমার মুখে গরম কফি ছুঁড়ে মেরেছে। চলতেছে খুব আমার। দুলাভাই আপনি এখানে থাকুন, আমি কফি দিয়ে আসতেছি। না না, আমাকেই নিয়ে যেতে বলেছে, না হলে আমার অবস্থা খারাপ করবে। আপামনি কিন্তু কফিতে চিনি বেশি খায়, কিন্তু বুঝলাম না কেন আপনার সাথে এমন করলো। সেটা আমি জানি, এবার দাও। এবার চিনি ছাড়া কফি নিয়ে দিলাম, কিন্তু সে খেলো না। তার মানে কাজের মেয়েটার কথা সত্যি, চিনি ছাড়া কফি খেতে পারে না। এই চাকর, এবার যা গিয়ে সবার জন্য নাস্তার ব্যবস্থা কর। আজকে তোকে কাজের মেয়েটা সব বুঝিয়ে দিবে, কালকে থেকেই তোকে সব করতে হবে। মাম্মি, আমার পাটা খুব ব্যথা করতেছে। এই চাকর, শুনতে পেলি না? আমার মামুনিটার পাটা ব্যথা করছে, যা পা টিপে দে এখন। কি আর করব, কথা না শুনলে আবার না জানে কি করে। একে তো মুখে গরম কফি দিয়েছে, তার উপর চড় থাপ্পড়। আমার মুখটাও খুব জ্বলতেছে আর ব্যথাও করতেছে। আমি মেঝেতে বসলাম, রবি তার পাটা আমার কাঁধের উপর দিল। আমি অবাক হয়ে গেলাম, বুঝলাম তার স্বামী হিসেবে মানতে সমস্যা, কিন্তু আমি তো আর মামাতো ভাইও হই। রবির পা টিপতেছি, ওরা মা মেয়ে হাসতেছে। অনেক সময় নিয়ে একটা পায়ের কথা বলে দুটো পায়ে টিপে নিল। আমি এবার রান্না করে গেলাম, সাথে সাথে কাজের মেয়েটা আমাকে খেতে দিল। এ কী করতেছো তুমি? কেউ দেখলে তো সমস্যা হবে, তাছাড়া ওরা তো কেউ খায় নাই এখনো। বেশি কথা না বলে আপনি আগে খান, এরপর আরও হাজারো কাজ বের হবে ওদের। একবারও খাওয়ার কথা তারা বলবেন না। সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে। ক্ষুধাও লেগেছে, না খেয়ে কোনো উপায় নেই, তাই খাওয়া শুরু করে দিলাম। বিসমিল্লাহ বলে কাজের মেয়েটা আমাকে এক এক করে সব বলে দিতেছে আর শিখিয়ে দিতেছে। তাকে বললাম আমি রান্না পারি, কারণ আমার মা নেই, আর আমাদের বাড়ির কাজের চাষি সখিনা আমাকে সব শিখিয়েছে, কারণ তিনি অসুস্থ থাকলে বাপ ছেলে খাবো কী করে। খাওয়া শেষ হয়েছে, আমি কাজের মেয়েটার সাথে নাস্তা বানাতে সাহায্য করতেছি। ঠিক এমন সময় ডাক দিয়ে আমাকে যা করতে বললো তা শুনে আমি অবাক হয়ে গেলাম। খাওয়া দাওয়া শেষ করার পর কাজের মেয়েটার সাথে রান্না করতেছিলাম। এমন সময় ফুপু আমাকে ডাকলেন তাদের নাস্তা নিয়ে যাওয়ার জন্য। সবাই টেবিলে খেতে বসেছে আর সবাই খাচ্ছে, কিন্তু একবারের জন্য কেউ আমাকে খেতে বললো না। সবার খাওয়া শেষ হলে একটু প্লেটগুলো নিয়ে গেলাম, আবারও আমাকে ফুপু ডাকলো, কিন্তু এবার যা বললো তাতে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। কারণ বাসার সবার জুতা এক জায়গায় রেখেছি,
এখন আমাকে মুচির কাজ করতে হবে, যেটা আমি কোনোদিন করি নাই। এই সকাল থেকে তো কোনো কাজই করলি না, শরীরটা পুষিয়ে রাখবি নাকি? এই জুতোগুলো ভালো করে পলিশ কর। কিন্তু ম্যাডাম, এসব তো আমি কোনোদিন করি নাই, আর এসব তো আমার কাজ না। ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে তর্ক করিস আমার সাথে? আমাকে আপনারা কি মনে করেন যখন যে পাচ্ছেন আমার গায়ে হাত তুলতেছেন? আবারও মুখে মুখে তর্ক করিস? এবার কাজ না করলে আরো মার খাবি, এই বলে দিলাম। কি আর করব, তাই বাধ্য হয়ে সেখানেই বসে পড়লাম জুতা পলিশ করতে। আমার সময় রুবিও তার হিল জুতা দিয়ে গেল। আমি করুণভাবে রুবির দিকে তাকিয়েছি। ঠিক সেই রুবির ছোট ভাই বোন, তারাও তাদের হিল জুতা দিল। আয় খ্যাত, সবগুলো হিল জুতো ভালো করে পরিষ্কার করবি, একটু পর আমি বের হব। ঠিক আছে ম্যাডাম, করতেছি আমি। ভিতরটা ফেটে যাচ্ছে। একটু পর আরও অনেক পুরাতন জুতা এসে দিয়ে গেল কাজের ছেলেটা। পুরা মুচি বানিয়ে দিল আমাকে। সবগুলো পলিশ করতে করতে হাতে ব্যথা ধরে গেল, তবুও সবগুলো আমি একাই পলিশ করলাম। পলিশ করা হলে সেখানে একটু বিশ্রাম নিতেছি। ঠিক সেই সময় ফুপে একটা বালতি পানি আর একটা পুরাতন কাপড় নিয়ে আসলো। ভারী তো কাজের ফাঁকি দিতে জানিস তুই। কি একটু কাজ করেছিস তাতেই বিশ্রাম নিতে হবে তোকে নাকি? সত্যি আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এতগুলো জুতো পলিশ করতে করতে হাঁপিয়ে গেছি আমি, আর দুহাত খুব ব্যথা করতেছে আমার। তোদের খুব ভালো করে চিনি আমি। নে, এবার পুরো বাসার সিঁড়ি রুম পরিষ্কার কর। আমি কি এ বাসার চাকর নাকি যে আমাকে দিয়ে সব কাজ করে নিতেছেন আপনারা? আমি বসে বললাম কথাটা, এখনো উঠি নাই। ঠিক সেই সময় রুবি বের হয়ে এসেছে, কোথায় জানি যাবে। আমার কথা শুনে পা থেকে হিল খুলে ছুঁড়ে মারলো আমার গায়ে। পেন্সিল হিল হওয়ার কারণে একটু বেশি লাগলো আমার শরীরে। কে মারলো তাই দেখার জন্য যখন খুললাম, তখন রুবি আবারও আমার গায়ে হাত তুললো। আয় বেইমানের বাচ্চা খ্যাত ছোট লোক, আমার মাম্মির মুখের ওপর কথা বলিস, আমার মাম্মির উপর রাগ করিস, তোর খুব সাহস। এটা কিন্তু ঠিক না রুবি, আমি কিন্তু তোমার স্বামী হই। তোর মতো খ্যাতকে আমার বাড়ির চাকর হিসেবে মানায়, স্বামী হিসেবে না। আর তোকে তো বিয়ে করেছি আমাদের ভাগের সব বুঝে নেওয়ার জন্য। সব যখন বুঝতে পেরেছো, তাহলে কেন আমার সাথে এমন ব্যবহার করতেছো? ওরে বাবা, চাকরের আবার রাগ কি? আর আমাকে তুমি করে বলে? তোকে না বলেছি ম্যাডাম বলে ডাকবি আমাকে? আমাকে ক্ষমা করবেন না, বুঝতে পারিনি ম্যাডাম, কিন্তু আপনারা তো পেয়েছেন, তারপরেও কেন এমন করতেছেন? কেন করতেছি জানতে চাস? প্রতিশোধ নিয়েছি আমরা। তোর বাপকে তো আমরা পাবো না, তাই তোর উপরে মনের জ্বালা মিটিয়ে নিতেছি। সব কিছু যতক্ষণ পুরোপুরি ভোগ দখল করতে না পারি এবং তোর সাথে আমার ডিভোর্স না হয়, ততক্ষণ পর্যন্ত তোকে আমাদের কথা মেনে চলতে হবে। নে, এবার যা সব কাজ করে দে দেখি। মামি, আমি বের হচ্ছি। দেশে এসেছি থেকে কোনো ফ্রেন্ডদের সাথে মিট করতে পারি নাই। আমার আসতে কিন্তু রাত্রি হবে, তোমরা খেয়ে নিও কেমন? এরা আবার কেমন বাবা মা? নিজের সন্তান, তাও মেয়ে মানুষ, রাত করে ফিরতে চায় তবুও বাধা দেয় না। আবার বলে ফ্রেন্ডের সাথে দেখা করবে। হায়রে, বিয়ে করা শিশুকালের বউ আমার। আমি বালতি আর পুরাতন কাপড়টা নিয়ে মেঝে, ফ্লোর, সিঁড়ি, রুম সব পরিষ্কার করতে থাকলাম। পুরো বাসা পরিষ্কার করা হয়ে গেলে ফুপু আমাকে আবারও ডাক দিল। এবার যা, ওই ওয়াশরুমে সবার অপরিষ্কার জামা কাপড় আছে, সব পরিষ্কার করে ধুয়ে শুকাতে দিবি। ম্যাডাম, অনেক ক্লান্ত লাগতেছে, একটু বিশ্রাম নেই, তারপর সব করতেছি আমি। এখনো অনেক কাজ বাকি আছে, দুপুরে রান্না বাকি আছে। বিশ্রাম নিলে কি এসব তোর বাপ এসে করবে? ম্যাডাম, যা বলার আমাকে বলবেন, কিন্তু আমার ফেরেশতার মতো আব্বাকে নিয়ে কোনো কথা বলবেন না। আসে ফেরেশতার পুরা শয়তান তোর বাপ, বুঝলি? আর হ্যাঁ, কথা না শুনলে আরো নানা রকম কথা শুনতে হবে। এবার যা এখান থেকে, গিয়ে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে শুকাতে দে। আমি ওর কথা বাড়ালাম না, কারণ কথা বাড়ালে বাড়তে থাকবে। তাই আমি ওয়াশরুমে ঢুকে সবার জামা কাপড় ধুয়ে দিতে লাগলাম। এমন সময় কাজের মেয়েটা আমার কাছে আসলো। দুলাভাই, বলেছিলাম না এ বাসায় কেউ ভালো নয়, সবাই টাকা চেনে, আর যার টাকা আছে তাদের সাথে এনাদের ভালো সম্পর্ক। সেটাই তো দেখতেছি আমি। কিন্তু দুলাভাই, আপনি তো ম্যাডামের ভাতিজা হন, তারপরও কেন ওনারা এরকম করে আপনার সাথে? সত্যি বলতে এসবের কিছুই জানি না আমি। কেন, কি জন্য এসব করে সেটাই তো বুঝি না। জানেন দুলাভাই, এ বাসায় যে ছেলেটা কাজ করত তাকে একটু আগে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে বের করে দিল। কারণ তারা তো নতুন কাজের লোক পেয়ে গেছে। আমি কাজের মেয়েটার সাথে আরও কথা বলতেছি, এমন সময় ফুপু সেখানে আসলো। আমার কাছে কাজের মেয়েটাকে দেখে
ফুপু তো রেগে আগুন। তুই এখানে কি করতেছিস? নাকি তোকেও এখন বের করে দিতে হবে? ম্যাডাম রাগ করেন কেন? আমি তো এখানে আপনার আরও পুরাতন কাপড় ধোয়ার জন্য এসেছি। আমাদের কথা মতো চললে থাকতে পারবি, বুঝলি? আমাকে এগুলো আর বলতে হবে না। আমি কি এমনি এমনি এত বছর থেকে আপনাদের বাসায় কাজ করি? শোন, একটু পর বাজারে যাবি তুই। যা যা নাই দোকান থেকে নিয়ে আসবি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, যাব। এখন এখানে তাহলে কি করিস? আমরা যাওয়ার পর যদি কাজ না করে আর বসে বসে সময় পার করে, তাই এখানে তো কাউকে থাকতে হবে, তাই না? ওর কাপড় ধোয়া হলে আমি বাজার করে আনবো। মানতে হবে কাজের মেয়েটা সত্যি অনেক চালাক আছে। ফুপু যাওয়ার পর আমাকে কাপড় ধোয়া থেকে তুলে সে নিজে কাপড় ধুতে লাগলো। আমাকে পাশে ছোট তুলে বসতে বলে সে নিজে কাপড় ধোয়া শুরু করে দিল। আচ্ছা, ফুপু কি দোকানে বাকি বাজার করে নাকি? হ্যাঁ, বাকি সদাই নেই আমরা। ম্যাডাম মাছের দোকান, মাংসের দোকান, সবজি, ময় মশলা, চাউল সব বাকি খরচ করে আর মাস শেষে টাকা দেয়। টাকা কি ফুপু বা ফুপা নিজে গিয়ে দেয় নাকি? না, আমি গিয়ে দেই। তোমাকে কেমন বেতন দেয় ফুপু? মাত্র ৬,০০০ টাকা দেয়। এবার থেকে ফুপুর সব বাজার টাকা তোমার বেতন। তাহলে দোকানে বাকির টাকা কে দিবে? সব টাকা আমি দেবো। আমি চাই না আমার বউ আর আমি অন্যের টাকা পয়সা চলি খাই। আল্লাহ আমাদের অনেক দিয়েছে। সত্যি দুলা ভাই, আপনি ভালো মানুষ এবং আত্মসম্মানী একজন লোক। তুমি তো আরো ভালো একটা মেয়ে। আমার কষ্টের সময় কিরকম সাহায্য করতেছো তুমি। দুলা ভাই, আপনি কাপড় ধোয়া শুরু করুন, কে জানি আসতেছে। সব ধোয়া শেষ, বাকি দুটো আপনি ধুয়ে নেন। কাজের মেয়েটা উঠলে আমি বসলাম কাপড় ধোয়ার জন্য। আসলে ফুপু এসেছিল। আমি কাপড় ধুই কি না ফুপুকে দেখে কাজের মেয়েটা আমাকে এটা ওটা বলতেছে, মানে এভাবে ধুতে হবে ওভাবে ধুতে হবে। আপনাদের কি অলস, কাজ পারেন না, এত সময় লাগে? এসব শুনি তো ফুপু মহা খুশি, হাসতে হাসতে চলে গেল। সব কাপড় ধোয়া শেষে সেগুলো শুকাতে দিলাম আমি। কাজের মেয়েটা বাজার করতে গেল। রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে দিলাম আমি। রান্না করা শেষ হলে ফুপু আমাকে তাদের গাড়িটা ধুয়ে দিতে বললো। আমি সেটাও করলাম। কোনো কথা বাড়ালাম না। কথা বাড়ালে চড় থাপ্পড়। আর আমার আব্বাকে নিয়ে কথা বলবে। রাতে সবাই যে যার মতো খেয়ে টিভি দেখতেছে, মোবাইল টিপতেছে। কিন্তু এবারের জন্যও কেউ রুবির খবর করলো না। আমার কেন জানি খুব ভয় লাগলো। তাই বারবার বাসায় গেটে যাচ্ছে আর আসতেছি না, এভাবে আর থাকতে পারতেছি না আমি। তাই বাধ্য হয়ে ফুপুর কাছে গেলাম আমি। ম্যাডাম, একটা কথা বলার ছিল আপনাকে। শান্তি মতো সিরিয়ালটাও দেখতে দিবি না দেখি। বল, কি বলবি? সিরিয়ালের আসল মজাটাই চলে যাচ্ছে। না মানে রাত তো 10টা পার হলো, এখনো ছোট ম্যাডাম আসলো না যে। মেয়ে আমাদের, তোর এত চিন্তা কিসের সেটা শুনি। ছোট মুখে বড় কথা বলে কি করে তবু বলে। ম্যাডাম তো আর ছেলে মানুষ নয়, তাই তার এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয়। আর আপনারা তো একবারও ছোট ম্যাডামকে ফোন করে জানতেও চাইলেন না কোথায় আসে, কখন আসবে। মায়ের থেকে মাসির দরদ দেখি বেশি। আমার মেয়ে তোর মতো খ্যাত না, অশিক্ষিত না, বুঝলি? অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া করেছে, সেসব জানে, সব বোঝে। ম্যাডাম, এটা তো অস্ট্রেলিয়া নয়, বাংলাদেশ। এখানে ভালোর চেয়ে খারাপটা বেশি হয়। আমাদের সন্তান তোকে ভাবতে হবে না। যা এখান থেকে। সিরিয়ালটা দেখার মুড নষ্ট করে দিল। কাজের মেয়েটা চোখের ইশারায় যেতে বললো। তা আমিও আর কোনো কথা না বলে চলে গেলাম। কাজের মেয়েটা ফুপুকে কি জানি বলতেছে, কিন্তু আমি কোনো শুনতে পেলাম না। একটু পর কাজের মেয়েটা আমার কাছে আসলো। রুবি আপা মনে দেশে আসলে তার ছেলে বন্ধু মেয়ে বন্ধুর সাথে অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়ায়, মদ সিগারেট খায়, নাচানাচি করে, আড্ডা মারে। একটা মেয়ে হয়ে ছেলেদের মতো এসব কাজ করে রুবি? আরও কত কি করে তার বলতে। এটা শহর দুলা ভাই, গ্রাম নয়। এখানে শহরের বাবা মা সন্তানকে যা শিক্ষা দেয়, যে রকম স্বাধীনতা দেয়, তারা সেরকম করেই বেড়ায়। তাই বলে এসব করবে? বাবা মা কোনো কথা বলবে না? আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি দুলা ভাই। আপনার সাথে যেহেতু রুবি আভামনির বিয়ে হয়েছে, তখন তো চিন্তা আপনার হবে। তাই আমি ম্যাডামকে বলেছি, এরপর রুবি আভামনি বাহিরে গেলে আপনাকে যেন সাথে নেয়। কিন্তু বাসার কাজ কে করবে? আপনাকে পেয়েছে বলে বাসার কাজ বের হয়েছে। আমি অনেক বোঝানোর পর কিন্তু রাজি হয়েছে। এই সুযোগটা হাতছাড়া করবেন না, বুঝলেন? কাজের মেয়েটা আমার জন্য অনেক করতেছে। সত্যি ভাবতে পারে নাই এরকম বাসাতে এত ভালো একজনের দেখা পাবো আমি। রুবি যখন বাসায় ফিরে তখন রাত 3টা বাজে।
আমি অবশ্য রুবি ফিরে আসার জন্য জেগেছিলাম। রুবি ভেতরে ঢলতে ঢলতে ঢুকলো, হাঁটতে পারতেছে না, এই বুঝি পড়ে যাবে সে। আমি দৌড়ে গিয়ে রুবিকে ধরলাম। এই ছোট লোক বাচ্চা, তো তোর সাহস তো কম না, আমাকে ধরেছিস? আমি ছোট লোকের বাচ্চা হই আর ছোট লোকই হই, নিজের বিবাহিত স্ত্রীকে ধরার অধিকার আছে আমার। তোমাকে না ধরলে এক্ষুনি পড়ে যেতে। আমি পড়ে যাই আর মরে যাই, তাতে তোর কি শুনে? আমি তোর মতো খ্যাতের স্ত্রী নই, ছাড় আমাকে। এত সহজে মরতে দিলে না মরবে তুমি? আমাদের বাসার হবে, বাচ্চা হবে, আনন্দ করব, মজা করব, তোমাকে জ্বালাবো, তারপর মরার ইচ্ছে করিও। ছাড় বলছি, তোর নোংরা হাত দিয়ে আমাকে ধরছিস কেন তুই? বেশি কথা বললে একদম আচার মেরে ফেলে দেবো, বলে দিলাম। চুপ করো। আমার ধমক শুনে রুবি ভয় পেয়ে গেল। কাজের মেয়েটা বলেছে নেশা করলে নিজের মধ্যে থাকে না রুবি, এই সুযোগটাই কাজে লাগালাম আমি। রুবিকে কোলে তুলে নিলে ওর নিজের রুমে দিয়ে আসলাম আমি। এই প্রথম রুবিকে আমি এরকম করে স্পর্শ করলাম। মন তো চাচ্ছে এখানে কিছু একটা করে ফেলি, কি বলেন, করবো নাকি? রুবিকে বিছানায় শুয়ে দিলাম। রুবির ঠোঁট দুটো দেখে নিজেকে সামলে রাখতে পারলাম না আমি। আস্তে করে আমার মাথাটা নামিয়ে দু হাত দিয়ে রুবির দু হাত ধরে ঠোঁটে দিলাম কিস। তা অনেক লম্বা কিস। ওমা দেখি রুবি দেখে আবারও তার কাছে টানতেছে আমাকে টেনে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে রুবি আমার গালে, মুখে, ঠোঁটে, বুকে, কাঁধে কিস করতেছে। এক এক করে আমার শার্টের বোতাম খুলে দিল। রুবি ওর টপসটা খুলে ফেলে দিল। এবার পাগলের মতো হামলে পড়লো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, যা হওয়ার তাই হয়ে গেল। কিন্তু সেটা রুবির সজ্ঞানে না থাকা অবস্থায় বাকি রাতটুকু দুজনে আদর করতে করতে কাটিয়ে দিলাম। সকালের আলো যখন ফুটলো তখন দেখি রুবি আমার বুকের উপর। আস্তে করে রুবিকে বুক থেকে নামিয়ে বেরিয়ে আসলাম। এসেই কাজের মেয়েটার সামনে পড়লাম। আমাকে দেখে কাজের মেয়েটা হাসতে হাসতে রান্নাঘরে চলে গেল। আমি পিছু পিছু গেলাম তার সাথে। দুলাভাই আগে গিয়ে ফ্রেশ হয়ে নেন। আবামনির সাথে কি কি করেছেন তার সব চিহ্ন আপনার গালে, মুখে, কাঁধে দেখা যাচ্ছে। মানে কিসের জন্য আর কি বলো? এখন জেনেও না জানার ভান করতেছেন আপনি। হাফামনির সাথে তো বাসর করেছেন। হাফামনি যে আদর করেছে তার সেই লিপস্টিকের দাগ আপনার গায়ে। এবার ব্যাপারটা বুঝতে পারলাম। সর্বনাশ, কাজের মেয়েটা দেখেছে, এখন বাসার কেউ দেখলে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। তাই দ্রুত রান্নাঘর থেকে বের হয়ে বাইরে ওয়াশরুম থেকে চলে গেলাম। কি কেলেঙ্কারি হয়ে গেল। কাজের মেয়েটা সব বুঝে গেছে। সত্যি আমি একটা বোকা ছেলে। হ্যাঁ, কী যে হলো একটা। এখন কি না কি ভাবতেছে আমাকে নিয়ে। গোসল করে রান্নাঘরে আবার গেলাম। আমাকে দেখে মুচকে মুচকে হাসতে লাগলো কাজের মেয়েটা। আমার তো সেই লজ্জা লাগতেছে, এখন কিছু বলতেও পারছি না। দুলাভাই কফি নিয়ে সবাইকে দিয়ে আসুন, না হলে আবার কে কি না কি বলে। হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমি তো ভুলে গিয়েছিলাম। সেটা তো সকালেই দেখে বুঝেছি আমিও কফির ট্রে নিয়ে গেলাম, সবাইকে কফি দিলাম। এখনও রুবি ঘুম থেকে উঠে নাই, তাই আমি নিজেই রুবির রুমে ঢুকে আগে ফ্লোরে পড়তে রুবির সব জামা কাপড় বিছানা রেখে চাদর ঢেকে দিলাম। এখন ভয় হচ্ছে ঘুম থেকে জেগে যদি দেখে তার শরীরে কোনো সুতাও নেই, তখন যে আমার কী হবে। কোনো রকম কফিটা রেখে আমি, ম্যাডাম আপনার কফি এনেছি, খেয়ে নেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমার ঘুমে ডিস্টার্ব করিস না, যা না, ভাগ এখান থেকে, কফি খাবো না। তাহলে কি নিয়ে যাব আমি কফিটা? বেশি কথা বলবি না, যা এখন ঘুমোতে দে আমাকে। আমিও দ্রুত পায়ে চলে আসলাম। এসে রান্নাঘরে চলে গেলাম। কাজে মেয়েটা রান্না তৈরি করতেছি। আমি খুব চিন্তা করতেছি রাতে কী সব করলাম। তখন যদি রুবিকে তার পোশাক পরে দিতাম, এখন যদি ঘুম থেকে উঠে দেখে আমার অবস্থা খুব খারাপ হবে যে, আল্লাহ জানে আমার কি হবে তখন। আমাকে চিন্তা করতে দেখে কাজের মেয়েটা আমাকে বললো, দুলাভাই কোনো সমস্যা নাকি? কেউ কিছু বললো আবার? না তেমন কোনো কিছু না, আসলে খুব ভয়ে আছি আমি। কেন, কি হয়েছে আমাকে বলতে পারেন আপনি? কেমন করে বলি লজ্জার কথা আমি? আমার কাছে আর লজ্জা করে লাভ নাই, কি হয়েছে বলেন আমাকে, বাকিটা দেখতেছি আমি। আসলে গত রাতে রুবির সাথে যা করলাম, এখন যদি রুবি টের পায়। চিন্তার বিষয়, কিন্তু সমস্যা নেই। কেন? নেশা করার পর যা যা করে তার কোনোটাই মনে থাকে না। নেশা কেটে গেলে। সেটা কথা নয় তো, আসলে হয়েছে কি? কোনো চিন্তা করবেন না দুলাভাই, শুধু কেউ জিজ্ঞাসা করলে বলবেন আমি ঘুমিয়েছিলাম। আমি যে কোনো ভুলভাল একটা বুঝিয়ে দিব, যদিও বুঝতে পারে আমি যে কোনো একটা বলে দিব, আপনি চিন্তা মুক্ত থাকেন। কাজের মেয়েটার উপর ভরসা করাই যায়,
দুদিন থেকে তো ভালোই সাহায্য করলো। আর সত্যি বলতে সব কিছু তো জেনেই গেছে সে, তবুও বুকটা ধুকপুক ধুকপুক করতেছে আমার। এভাবে সকাল থেকে দুপুর হলো, এখনও রুবির দেখা পায় নাই। বিকেলের দিকে দেখলাম রুবি খুব টেনশনে আছে। একটু রুবি তার মায়ের সাথে কথা বলতেছে, দুজনকে চিন্তিত দেখা যাচ্ছে। তাই সায়দা বাবু কাজে মেয়েটাকে ডাকলো, কি হয় না হয় শোনার জন্য। একটু দূরে দাঁড়িয়ে আছি। কিরে, রাতে যখন রুবি বাসায় ফিরেছিল তুই কি জেগেছিলি নাকি? না তো ম্যাডাম, কেন, কি হয়েছে? রাতে কি হৃদয় জেগেছিল নাকি? না, হৃদয় তো ঘুমিয়েছিল, আমি নিজে দেখেছি। কিন্তু কি হয়েছে আমাকে বলবেন তো নাকি? যখন ঘুম ভাঙলো তখন দেখি আমার শরীরে কোনো কাঁপও নেই। রাতে মনে হয় কেউ আমার সাথে কোনো করেছে। ম্যাডাম, আমি গ্রামে থাকতে দেখেছি অনেক যুবতী মেয়েকে জিন ধরে। কী সব আজে বাজে কথা বলিস তুই? আমি কি গ্রামে থাকি নাকি? আরে ম্যাডাম, আগে শুনবে তো দেখি। যারা গভীর রাতে বের হয়, বাথরুম যায়, তখন খারাপ জিনেরা পিছু নেয় আর ঘুমের মাঝে ওসব করে, বুঝলেন? কিন্তু এসব তো কোনো দিন হয় নাই আমার সাথে। আগে হয় নাই, কিন্তু কালকে হয়েছে। নিশ্চয় গভীর রাতে বাসায় ফিরেছেন হয়তো, তখন থেকে পিছু নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গ্রামে এরকম আমিও অনেক শুনেছি। কাজের মেয়েটার কথা শুনে খুব হাসি পেল। কীভাবে কোনো ঘটনা কোন দিকে ঘুরে দিল, মানতে হবে মেয়েটার মাথায় বুদ্ধি আছে। দেখি এবার কি বলে সে। তাহলে তো এখন আর রাত করে বাসায় ফিরতে পারবো না আমি। একা একা থাকলে বা আসলে তখন খারাপ জিন সাথে আসে, কিন্তু সাথে যদি কোনো পুরুষ থাকে তাহলে আর সাহস পায় না। আর আপনি তো একা থাকেন, তাই হয়তো রাতে একা আসার সুযোগ নিয়েছে। এখন আমি বাহিরে গেলে পুরুষ লোক কোথায় পাবো? কেন, হৃদয় তো আছে। বাসায় তো আর সব কাজ সে করতে পারে না, অযথা বসে শুয়ে খায়। হৃদয়কে সাথে নিবেন, এতে দুটো লাভ আছে। রাস্তায় সন্ত্রাসী, চোর, ডাকাত ধরতে পারবে না, এবং খারাপ জিনও পিছু নেবেন না। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা। তাছাড়া হৃদয়কে তো বিয়ে করেছিস মামনি, তাহলে খারাপ জিনেদের জানবে তুই তোর বরের সাথেই আছিস। তাই খ্যাত ছোট লোককে আমি আমার স্বামী হিসেবে মানি না। আমি কি বলছি, স্বামী হিসেবে মান, তোর নিজের রক্ষার্থে হৃদয়কে সাথে নিবি। বাহ, কি সুন্দর ব্যবস্থা করে দিল কাজের মেয়েটা। এখন বুঝেছি কি করে কি কি করতে হবে আমাকে। এই সুযোগগুলো কাজে লাগিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এমন সময় ফুবু আমাকে ডাকলো, ম্যাডাম কোনো কিছু বলবেন আমাকে? না জানার ভান করে অসহায়ভাবে বললাম, হ্যাঁ, কোন বলার জন্য ডাকানি। শোন, এখন থেকে রুবি যখনই বাইরে যাবে তুই সাথে যাবি। আমি ম্যাডামের সাথে গেলে বাসার কাজ কে করবে শুনি? সেসব তোকে ভাবতে হবে না, মাম্মি যেটা বললো সেটা করলেই হবে। ঠিক আছে, আপনারা যা বলবেন তাই করবো আমি। এখন যা, 1 কাপ কফি নিয়ে আয় আমার জন্য। আমি রুমে গেলাম। আমি মনে মনে শয়তানে হাসি হাসতে হাসতে রান্নাঘরে আসলাম। আমার সাথে সাথে কাজের মেয়েটাও আসলো। দুজনে রান্নাঘরে ঢুকে হাসতে লাগলাম। সত্যি আমার খুব ভালো লাগতেছে। খুশিতে তো নাচতেও মন চাচ্ছে আমার। ভাবতে পারি নাই তুমি আমার জন্য এত কিছু করবে। দুলাভাই, আপনি যদি আমার বেতন বাড়াতে পারেন, আমার কাজগুলো আপনি করতে পারেন, আমি কেন এই সামান্য কাজটুকু করতে পারবো না? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এই বুঝি ধরা পড়ি। ধরা পড়লে সমস্যা কি? আপনি আপনার বউয়ের সাথে এসব করেছেন এবং সেটা তার সম্মতিতেই করেছেন। আজকের দিনটার কথা আমার সত্যি মনে থাকবে। 2-3 দিনে ওরা আমার সাথে যে অত্যাচার করেছে, আজকে কেন জানি সেসব আর অত্যাচার মনে হচ্ছে না। রুবি ম্যাডাম কফির কথা বলেছে, ভুলে গেলেন দুলাভাই? আমি কফি করে দিয়েছি, নিয়ে তার রুমে যান এবং রুবি ম্যাডামের সাথে ভাব জমান। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি বানানো দেখলাম। কফি বানানো হলে সেটা নিয়ে আমি রুবির রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি রুবি বিছানায় হেলান দিয়ে কী যেন ভাবতেছে। রুমে ঢুকে রুবিকে কফি দিলাম। আমি যখন আসতে ধরবো তখন রুবি আমাকে থাকতে বললো। হ্যাঁ ম্যাডাম বলেন। আচ্ছা, গত রাতে কি তুই জেগেছিলি? আপনারা যে কাজগুলো করে নিয়েছেন তাতে শরীরটা খুব ক্লান্ত ছিল, শোয়ার সাথে সাথেই ঘুম ধরে গিয়েছিল। আচ্ছা, তুই তো গ্রামে থাকিস, গ্রামে কি সত্যি সত্যি জিন ভূত আছে? হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করতেছেন ম্যাডাম? যেটা বলতেছি সেটা বল। গ্রামে তো কত জিন দেখেছি, আমি নিজেও কতজনকে জিনে ধরেছিল, ওরে বাবা। আচ্ছা, জিনেরা কি মানুষের ক্ষতি করে?
জিন দুই প্রকার, ভালো জিন আর খারাপ জিন। যার সাথে ভালো জিন থাকে তার কোনো অভাব দুঃখ কষ্ট থাকে না, আর যাকে খারাপ জিন ধরে তাকে তার অনেক ক্ষতি করে। আচ্ছা, খারাপ জিন কি কি ক্ষতি করে? যেমন ধরেন কারো সন্তান মেরে ফেলা, ভালো মানুষকে পাগল বানানো, ধনীকে গরিব করা। খারাপ জিনেরা তো বেশি মেয়েদের পিছু নেয়। মেয়েদের পিছু নিয়ে কি করে? বলতেছি, খারাপ ভাববেন না। আবার আমাকে মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করে, খারাপ কাজ করিয়ে নেয়, তাদের দাসী বানিয়ে রাখে। আচ্ছা, আমাকে কি দেখে মনে হয় আমাকে জিনে ধরবে? সেটা তো বলতে পারবো না, তবে যদি কখনো জিনে ভর করে তখন বলতে পারবো আমি। কোনো মেয়ে একা রুমে থাকলে কি জিনে ধরে? যে মেয়ের বিয়ের বয়স হয়েছে সে যদি স্বামী ছাড়া থাকে তাকে ধরবে, আবার যে মেয়ে বিয়ের পর স্বামীর সাথে থাকে না, একা থাকে, তাকেও জিনে ধরে। ঠিক আছে, এবার তাহলে তুই যা, কফিটা ঠান্ডা হয়ে গেল। আমি রুবির রুম থেকে বের হয়ে গুনগুন করতে করতে বের হলাম, মনে মনে শয়তানের হাসি দিতে থাকলাম। দেখ এবার তোর কেমন লাগে, আমার সাথে যে ব্যবহারগুলো করলি, এবার দেখ হতো না হতেই ফুপু আমাকে কাজ করতে বললো। শালার এদের অত্যাচারে কমে না, কেমন বাড়েই শুধু। আল্লাহ জানে আমার আব্বা কেমন করে এদের অত্যাচার সহ্য করতো। যাই হোক, ফুপুর বেলা কাজ করে দিলাম। সন্ধ্যার পর একটু বসে বিশ্রাম নিতেছি, এমন সময় রুবি আবারও আমাকে তার রুমে ডাকলো। সারাদিন অন্যরা ডাকলে বিরক্ত লাগে, কিন্তু রুবি যতবার ডাকে ততবার ভালো লাগে। আমি একটু খুশি মনে তার রুমে গেলাম। শোন, কালকে রাতে বন্ধুদের সাথে অনেক ঘুরেছি, নেচেছি, গেয়েছি, পুরা শরীর ব্যথা করতেছে। তাহলে কি করতে হবে এখন আমার ম্যাডাম? আমি একটু ঘুমাবো, তুই আমার হাত পাগুলো ভালো করে টিপে দে। ঠিক আছে ম্যাডাম, শুয়ে পড়ুন, দিতেছি আমি। রুবি শুয়ে পড়লো, আমি রুবির হাত পা টিপে দিতে লাগলাম। হায় রে কপাল আমার, এতদিন শুনেছি মানুষের বউ নাকি তার সামনে হাত পা টিপে দেয়, শাড়ির আঁচল ওড়না দিয়ে সামনের কপালের ঘাম মুছে দেয়, কিন্তু আমার বেলায় হচ্ছে তার উল্টোটা। তবুও এই অসিলায় নিজের বউকে তো বৌদ্ধভাবে স্পর্শ করতে পারতেছি। যখন দেখলাম রুবি ঘুমিয়ে গেছে, তখন আমি তার রুম থেকে বের হয়ে আসলাম। হঠাৎ আব্বার কথা মনে পড়ে গেল, তাই বাটন ফোনটা বের করে আব্বাকে ফোন দিলাম আমি। আমার ছেলে দেখি বউ পেয়ে আমাকে ভুলে গেছে। কি যে বলেন না আব্বা, সারাদিন আমাকে কত কাজ করতে হয়, সময় তো পাই না। সারাদিন কাজ মানে কি বলিস আমাকে? ওরা কি তোকে দিয়ে বাসার কাজ করিয়ে নেয় নাকি? না না আব্বা, সেটা নয়। কাজ করতে বলতে সব আত্মীয়রা বাসায় যেতে হয়, রুবির সাথে মার্কেট করা, খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, কত কি। সত্যি বলতেছিস নাকি আমাকে বোঝানোর জন্য মিথ্যা বলতেছিস? আপনাকে মিথ্যা কেন বলবো আব্বা, সত্যি বললাম আপনাকে আমি। আচ্ছা, আপনি খেয়েছেন রাতে? আর শরীর কেমন আছে আপনার? আমি ভালো আছি, খেয়েছি। আব্বার সাথে আরও কথা বললাম, একটুর জন্য বেঁচে গেলাম আমি, আর একটু হলে আব্বার কাছে ধরা পড়ে যেতাম আমি। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু রুবি বাসা থেকে কোথাও বের হয় নাই, আর আমাকে দিয়ে দিন দিন নতুন নতুন কাজ করে নেয়। আমার খেতে কাজ করার অভ্যাস, কিন্তু ওরা যা করতে বলে তা আমি কোনোদিন করি নাই। হঠাৎ একদিন সন্ধ্যার সময় রুবি আমাকে